আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের পরে আজকেই পূর্ণোদ্যমে সরকারি বেসরকারি অফিসসমূহ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে ঢাকা শহর জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে, যদিও আমাদের কিছু মর্মান্তিক স্মৃতি সর্বদা তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, এখন আমি আপনাদের সামনে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে দু একটা কথা আলোচনা করি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের এক মাসও হয় নাই। নির্বাচনের আগে থেকেই এবং নির্বাচনের পরে সরকার গ্রহণ করা পর্যন্ত এই সময়ে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নানান রকমের বক্তব্যজনিত বিতর্কে জড়িয়ে পড়েছেন। এর মধ্যে জুলাই শহীদদের অবদান অবজ্ঞা করা বা অস্বীকার করা বা সেটাকে ব্যঙ্গ করা, এটা এক নম্বর। এরপরে অতীতের অপরাধের জন্যে যারা কারাবন্দী রয়েছে তাদেরকে খালাস করা বা জামিন দেওয়া এবং জামিনের পরে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা। আপনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য জেল গেটে যেতে হবে কেন? ওদের দলের লোক নাই? ওরা সেখানে ওরা ফুলের মালা নিয়ে ওদেরকে বরণ করতে পারে না? আপনাদের যেতে হবে কেন? আপনাদের জন্য তো ওরা জেলে ঢুকে নাই। আচ্ছা, এরপরে তাদেরকে অপরাধী হওয়া সত্ত্বেও তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, তাদের প্রোটেকশন দেওয়া, কথাবার্তায় আচার আচরণে তাদের পক্ষাবলম্বন করা। জুলাই সনদের বিরোধিতা করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, এটা এক জিনিস। আর বিরোধিতা করা, এটা যাতে কোনো অবস্থাতে পাশ হতে না পারে সেই চেষ্টা করা। তারা জুলাই সনদ বাস্তবায়ন যে দলিল তাতে স্বাক্ষর করে নাই, শপথও নেয় নাই। বিএনপির এমপিরা এতে শপথ নেয় নাই। এতে জুলাইয়ের যে সনদ, সেই সনদের সংস্কারের যে দাবি, সেই দাবির প্রতি বিরোধিতা করা হয়েছে। সংবিধান সংশোধনের ব্যাপারেও তারা অনীহা বা প্রকাশ করেছে বা অস্বীকৃতি জ্ঞাপন করেছে। সবচেয়ে মারাত্মক হলো গণভোটের রায় অস্বীকার করা। গণভোট নির্বাচনের দিন বিএনপি কিন্তু দাবি করেছিল, জামাত চেয়েছিল তো আরও আগে, অন্যান্য দলও আগে চেয়েছিল, আরও দু একটা দল বিএনপির সাথে খরচ বাঁচানোর জন্যে গণভোটটা নিয়ে যায় নির্বাচনের দিন। এরপরে সেই গণভোট অনুষ্ঠিত হয়, বিএনপির দাবি সরকার মেনে নিতে বাধ্য হয়। সেই গণভোটের রায়কেই বিএনপিই অস্বীকার করে চলেছে। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে। আমাদের দেশে নানান সেক্টরে নানান রকমের অনিয়ম চলছে। এই সমস্ত অনিয়মের জন্য প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ তো করা হচ্ছেই না, বরং অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, অনীহা প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে দেশে যে সিন্ডিকেট ব্যবসায়, চাঁদাবাজি, এই সমস্তগুলোর ব্যাপারে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ তারা করে নাই। ঈদযাত্রার প্রাক্কালে এবং আগমনের সময় যে দুর্ঘটনাগুলো ঘটেছে, গোটা জাতিকে পীড়িত করে তুলেছে। মর্মান্তিক কতগুলো দুর্ঘটনা ঘটেছে। এখানে ব্যবস্থাপনা খুব চমৎকার ছিল না, উল্লেখ করার মতো ব্যবস্থাপনা ছিল না।
না নৌঘাটগুলোতে, না সড়কগুলোতে। পদুয়ার মতো, কুমিল্লার পদুয়ার মতো একটা রেল ক্রসিংয়ে বহুদিন আগে থেকেই বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। সেখানে কি একটা গেট নির্মাণ করা যেত না? আজকে যারা বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থাতে অঝরে কান্নায় ঝরে পড়ছেন, তারা এতদিন কোথায় ছিলেন? তিনি তো এর আগের বড় এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তখনও তো এখানে একটা গেট নির্মাণ করা যেত। অথবা গেট যদি নির্মিত হয়ে থাকে তাহলে গেটে সার্বক্ষণিক পাহারাদার নিয়োজিত থাকার কথা ছিল। কারণ চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেটগামী সেই রাস্তা রেল লাইনে দ্রুত গতিতে ট্রেন চলে। একটা ট্রেনের পক্ষে তো তাৎক্ষণিকভাবে ব্রেক করে কোনো বাস বা কোনো মানুষ বা কোনো কারকে বাঁচানো সম্ভব নয়। তাদের সম্পূর্ণ দোষ তো হচ্ছে যারা এখান থেকে পারাপার করে তারা, এবং গেট যারা রক্ষণাবেক্ষণে থাকে, পাহারাদারে থাকে তারা। এ সমস্ত ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আরেকটি হচ্ছে সাম্প্রতিককালে সৃষ্ট মধ্যপ্রাচ্য সংকট। তেলের জন্য বাংলাদেশের সর্বত্র হাহাকার দেখা দিয়েছে। এই হাহাকার নিয়ে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, সরকার, মন্ত্রী মহোদয়গণ কারোর মুখে কোনো বক্তব্য নাই। মন্ত্রী একটা বক্তব্য দিয়ে ছেড়ে দিচ্ছেন যে তেলের পর্যাপ্ত মজুদ আছে। তেলের পর্যাপ্ত মজুদ থাকলে প্রত্যেকটা পাম্প থেকে আমাদেরকে ফিরে আসতে হচ্ছে কেন? এই প্রশ্ন আপনার কাছে রাখলাম, এই প্রশ্নের সদুত্তর আপনার কাছে চাই মন্ত্রী মহোদয়। প্রত্যেকটা পাম্পের সাথে লেখা আছে তেল নাই, অকটেন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই। এগুলো হচ্ছে কেন? তেল যদি পর্যাপ্ত মজুদে থেকে থাকে, আপনাদের কোনো জাহাজ তো হরমুজ প্রণালীতে আটকা নাই, বাবাল মানদে প্রণালীতে হুতিরা আটকাই নাই। তাহলে আপনার তেল সংকট হচ্ছে কেন? এই সিন্ডিকেট আপনারা মোকাবেলা করছেন না কেন? এই সিন্ডিকেটে কারা আছে? এই বিষয়গুলো আমাদের কাছে বলতে হবে। এই সমস্তগুলো না করে তারা নানান রকমের বক্তব্য দিয়ে ভাইরাল হচ্ছেন, না বিতর্ক সৃষ্টি করছেন, জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি করছেন, জনগণকে উন্নয়নের যে পথে এগিয়ে যাওয়ার আহ্বান সেগুলো না জানিয়ে জনগণকে বিতর্কে জড়িয়ে পড়ছেন। আমাদের মধ্যে সংহতি, আমাদের মধ্যে সহৃদয়তা, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য এগুলোকে ধ্বংস করার জন্যে অতীতের নীল নকশা বাস্তবায়নের চক্রান্ত চলছে। এগুলো থেকে বিরত থাকুন। আশা করি আমার যে এই বক্তব্য নিশ্চয়ই আপনারা সবাই অনুধাবন করবেন এবং জাতীয় স্বার্থে, দলীয় স্বার্থে এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আর যারা সরকারের সাথে সংশ্লিষ্ট আছেন, মেহেরবানি করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ট্যাগ করব, হ্যাশট্যাগ করব। আপনারা সরকারের কাছে এই কথাগুলো পৌঁছান। দেশের অনেক সমস্যা আছে, আমাদের অসংখ্য নদী নালা খনন করা বাকি, আমাদের তিস্তা প্রকল্পটা এখনও ঝুলে আছে, আমাদের পদ্মায় পানি নাই, যমুনার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে, যমুনার নদী ভাঙা মানুষগুলোর কোনো পুনর্বাসনের ব্যবস্থা নাই, তিস্তার মানুষগুলোর পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই, পদ্মা নদী শুকিয়ে বালুচরে একেবারে জর্জরিত হয়ে গেছে, সেটা খনন করার জন্য কী হবে সেরকম কোনো উদ্যোগ নাই। খাল খনন কর্মসূচি ধীর গতিতে চলছে। ঢাকা শহরে যে এক্সপ্রেস ওয়েগুলো আছে, রাস্তাঘাটগুলো একেবারে ক্ষত বিক্ষত, সেগুলো খানাখন্দক হয়ে আছে। এই সমস্তগুলো মেরামতের জন্য কোনো কী উদ্যোগ গ্রহণ করা হবে সে ব্যাপারে কোনো উদ্যোগ নাই। স্বেচ্ছা প্রণোদিত শ্রম পর্যন্ত আমরা দিতে রাজি আছি। এ ব্যাপারে দেশের জনগণকে আহ্বান জানানো নাই, বরং সে নানান রকমের বিতর্কিত বক্তব্য তারা দেশ থেকে এসে বা বিদেশ থেকে এসে দেওয়া শুরু করেছেন। এর ফলে জনমনে উন্নয়নের দিকে নিজেদের মনোনিবেশ করার চাইতে বরং বিতর্ক, বিভ্রান্তি, ঝগড়াঝাঁটি এই দিকেই তাদেরকে প্রলুব্ধ করছে। আমরা এগুলো থেকে বিরত থাকার জন্যে সকল মহলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।